সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার সাথে সাথেই দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের লালিত আশা আকাঙ্ক্ষা ও ন্যায্য দাবি অর্থাৎ বহু প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু এই দাবি আদায়ে এক মুহূর্তের জন্য থেমে নেই, বরং আমাদের আন্দোলন ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের বিভিন্ন সংগঠন, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কিন্তু নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে এবং তারা নতুন সরকারের কাছে এই দাবি জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের কি কি আবদার বা প্রত্যাশা রয়েছে এবং তাদের কাছ থেকে পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত কি কি নতুন আপডেট বা তথ্য পাওয়া গেছে, সেগুলো আমরা আজকের এই বিস্তারিত আলোচনায় জেনে নেব। আজ আমরা অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে একটি নির্বাচিত সরকারের কাছে পে স্কেলের দাবি জানাচ্ছি, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে আন্দোলন ও দাবি দেওয়া চলমান রয়েছে। সেই সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পে স্কেল বাস্তবায়ন করা হয়নি, যা আমাদের জন্য হতাশার কারণ ছিল। আপনারা জানেন যে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করেছিল এবং তাদের কাজ শেষ করার জন্য ৬ মাসের একটি সময়সীমা বা মেয়াদ বেঁধে দেওয়া হয়েছিল। অত্যন্ত আশার কথা হল, এই কমিশন তাদের নির্ধারিত মেয়াদের প্রায় ৩ সপ্তাহ আগেই তাদের চূড়ান্ত সুপারিশ বা রিপোর্টটি প্রস্তুত করে এবং সেটি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। রিপোর্ট হস্তান্তর করার পর ড. ইউনুস সেটি নিয়ে সারা বাংলাদেশের মানুষকে এবং গণমাধ্যমকে জানান যে পে কমিশন একটি অত্যন্ত মানসম্মত এবং উচ্চ মানের পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য খুবই ইতিবাচক। তারা তখন জানিয়েছিলেন যে এখন তারা দেখাশোনা করবেন এই রিপোর্টটি কতটুকু বাস্তবায়নযোগ্য এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের মধ্যে এটি কিভাবে বা কতটুকু বাস্তবায়ন করতে পারে। সেই লক্ষ্যে তারা একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বাস্তবায়ন কমিটিও গঠন করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেটি একটু ঝুলন্ত বা ধীরগতির অবস্থায় রয়েছে। একটি বাস্তবায়ন কমিটি কাগজে কলমে রয়েছে এবং তারা দেখাশোনা করছে যে রিপোর্টের কতটুকু অংশ এখন বাস্তবায়ন করলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে না। তারা বিশ্লেষণ করছে কোন অর্থবছর থেকে এটি বাস্তবায়ন করলে সুবিধা হবে। আমাদের আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে কি এটি বাস্তবায়ন করা সম্ভব হবে, নাকি পরবর্তী অর্থবছরে পিছিয়ে যাবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। একই সাথে কোন অর্থবছরে কতটুকু বাস্তবায়ন সম্ভব, অর্থাৎ এটি কি আংশিকভাবে শুরু হবে নাকি পুরো সুযোগ সুবিধা একবারে দিতে পারবে, সেগুলো নিয়েও সরকারের অন্দরমহলে এবং অর্থ মন্ত্রণালয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে। নির্বাচন শেষ হয়েছে এবং দেশে একটি নতুন সরকার আসছে। এবার সরকারি চাকরিজীবীরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তাদের দাবি আদায়ের জন্য। আপনারা জানেন যে দেশের নতুন একটি নির্বাচিত সরকার এসেছে, কিন্তু সরকারি চাকরিজীবীরা এবং তাদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠনগুলো কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হল কিভাবে নবনির্বাচিত রাজনৈতিক সরকারকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং জীবনযাত্রার ব্যয়ের কষাঘাত সম্পর্কে বুঝিয়ে এবং জানিয়ে নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায়। সেই লক্ষ্যেই তারা এখন সঠিক পথে হাঁটছে এবং কৌশল নির্ধারণ করছে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো সিদ্ধান্ত নিয়েছে যে তারা নতুন সরকার প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এই দাবি বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবে। ঠিক শুনেছেন আপনারা, আমরা আশা করছি জনাব তারেক রহমানই বিএনপির পক্ষ থেকে সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমরা বিভিন্ন সূত্র থেকে যতটুকু যা জানতে পারছি, তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তাহলে তার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ করে সরকারি চাকরিজীবীদের বর্তমান আর্থিক সংকট ও দুঃখ দুর্দশার কথা বিস্তারিতভাবে জানানোর একটি প্রস্তাবনা বা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, যা সচিবালয়ের বাইরের বিভিন্ন দফতর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের সংগঠনের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী জোট, তারা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। এখানে মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ওয়ারেস আলী এবং তারা চাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা ও হবু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভার আয়োজন করতে। তারা এখন একটি সাক্ষাতের সময় বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্য হল কিভাবে জনাব তারেক রহমানের সাথে দেখা করে তাকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং তাদের কাঙ্ক্ষিত নবম পে স্কেলটি কেন এই মুহূর্তে বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন তা বুঝিয়ে বলা।
কেন সরকারি চাকরিজীবীরা বর্তমানে অনেক অর্থ সংকটে রয়েছেন এবং ঋণের বোঝা টানছেন সে সবগুলো বিষয় তার সামনে তুলে ধরে তারা আমাদের নতুন রাজনৈতিক সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করতে চাচ্ছেন যে তারা যেন যত সম্ভব দ্রুত এটি বাস্তবায়ন করার ঘোষণা দেন। আমাদের যে মূল সংগঠন রয়েছে অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সেখান থেকে সরকারের কাছে ৭ দফা কর্মসূচির কথা বলা হয়েছে এবং ৭ দফা দাবি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। এই ৭ দফা দাবি কি কি তা আমাদের সবার জানা প্রয়োজন। চলুন আমরা এক নজরে সংক্ষেপে এই ৭টি অত্যন্ত যৌক্তিক দাবি জেনে নিই। প্রথম এবং প্রধান দাবিটি হল নবম পে স্কেল বাস্তবায়ন। এখানে তারা ১:৪ অনুপাতে বেতন নির্ধারণ এবং ১২টি ধাপে বা গ্রেডে বেতন কাঠামো সাজানোর প্রস্তাব করেছেন, যেখানে সর্বনিম্ন মূল বেতন হবে ৩৫,০০০ টাকা। তারা একটি বৈষম্যহীন ও সম্মানজনক নবম পে স্কেল বাস্তবায়নের দাবি উঠিয়েছেন। যদিও আমরা জানি যে জাতীয় বেতন কমিশন ২০২৫ তাদের যে চূড়ান্ত খসড়া জমা দিয়েছে সেখানে ২০,০০০ টাকা সর্বনিম্ন বেসিক ধরা হয়েছে। ২০,০০০ টাকা সর্বনিম্ন বেসিক অনেকের কাছে অনেক মনে হতে পারে, কিন্তু বর্তমান বাজারের বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের যারা ঢাকা মহানগরী বা কোনো জেলা শহরে বা এমনকি একটি মফস্বল এলাকায় বসবাস করেন, তাদের পক্ষে পরিবারের ৫ থেকে ৬ জন সদস্যকে নিয়ে এই ২০,০০০ টাকা বেসিক দিয়ে কোনোভাবেই মাস পার করা সম্ভব হয় না। বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং সন্তানের লেখাপড়ার খরচ মেটানোর পর তাদের হাতে কিছুই থাকে না। এজন্যই তারা ৩৫,০০০ টাকা এবং সর্বনিম্ন ১২টি গ্রেড রেখে ১:৪ অনুপাতে বেতন ভাতা নির্ধারণ করার দাবি জানিয়েছেন, যা অত্যন্ত বাস্তবসম্মত। তাদের দ্বিতীয় দাবিটি হল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। আপনারা জানেন ২০১৫ সালে যখন অষ্টম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হয়, তখন সেখান থেকে অত্যন্ত দুঃখজনকভাবে ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রত্যাহার করা হয়েছিল। এটি থাকলে সরকারি চাকরিজীবীরা চাকরির নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে আর্থিক সুবিধা পেতেন এবং পদোন্নতি না পেলেও বেতন বাড়ত। সেই সুবিধা কিন্তু সরকারি চাকরিজীবীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, যা তাদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো অষ্টম পে স্কেলের আগ পর্যন্ত বহাল ছিল, সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে বা কাটছাট করে অষ্টম পে স্কেলটি বাস্তবায়ন করা হয়েছিল। সেজন্যই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডটি যেন পুনরায় বহাল করা হয় এবং কর্মচারীদের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া হয়, তারই কিন্তু জোরালো দাবি জানানো হয়েছে। তৃতীয় দাবিটি হল পেনশন ও গ্র্যাচুইটি সংস্কার। এখানে সব স্বায়ত্তশাসিত ও অর্ধ সরকারি প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। এছাড়া গ্র্যাচুইটির হার ৯০% থেকে উন্নীত করে ১০০% নির্ধারণের কথা বলা রয়েছে। অর্থাৎ একজন কর্মচারী তার অর্জিত সুতির পুরো টাকার বিপরীতে যেন গ্র্যাচুইটি পান। পেনশন গ্র্যাচুইটি ১ টাকার বিপরীতে বর্তমানে যে হার আছে তা বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করার কথা বলা রয়েছে। অর্থাৎ এটি কিন্তু কর্মচারীদের অবসরকালীন জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি হিসেবে জানানো হয়েছে। চতুর্থ যে দাবি সেটা সরকারি চাকরিজীবীদের জন্য আশা করি একটি অনেক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী একটি দাবি। সেটি হল চাকরিতে প্রবেশের বয়সসীমা ও অবসরের বয়সসীমা বৃদ্ধি ও বৈষম্যমূলক আদেশ বাতিল। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানানো হয়েছে। যদিও বর্তমানে এটি অন্তর্বর্তীকালীন সরকার ৩২ বছর করেছে, কিন্তু দাবি হল ৩৫ বছর। আর অবসরের বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার কথা বলা রয়েছে। ঠিক শুনেছেন আপনারা, অবসরের বয়সসীমাটা ৬২ বছরের করার কথা জোরালোভাবে বলা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খুবই ভালো এবং সময় উপযোগী একটি প্রস্তাব। বর্তমান ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করলে সরকারি চাকরিজীবীরা যারা শেষ বয়সে যে ২ থেকে ৩টি বছর বেশি সময় পেলে তাদের পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা একটু হলেও বেশি পায় এবং তারা কর্মের ভিতরে থাকলে শরীর এবং মন এবং মানসিক এবং শারীরিকভাবে তারা ভালো থাকেন ও কর্মক্ষম থাকেন। আমাদের গড় আয়ু বেড়েছে, তাই অবসরের বয়স বাড়ানো যৌক্তিক। এজন্যে ৬২ বছরে যদি অবসরের বয়সসীমাটা উন্নীত করা যায়, তাহলে আমি মনে করি খুবই ভালো একটি পদক্ষেপ নেওয়া হবে। এই সকল বিষয়গুলো অর্থাৎ এই ৭ দফা দাবি কিন্তু অত্যন্ত গুছিয়ে তুলে ধরা হয়েছে আমাদের পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে। আশা করছি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের সরকারি চাকরিজীবীদের যে দুঃখ দুর্দশা রয়েছে, দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, সেটি তারা সহানুভূতির সাথে দেখবেন। যে দাবিগুলো আমাদের করা হয়েছে তার কোনোটিই অযৌক্তিক দাবি নয়, বরং এগুলো সময়ের দাবি। তারা এই দাবিগুলো মেনে নেবেন এবং সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন। ভিডিওর এই শেষ অংশে এসে আমরা এখন জানব যে বিএনপি তাদের দলীয় মহল থেকে এই পে স্কেল নিয়ে কী ভাবছে বা কী জানা যাচ্ছে। বিএনপি কিন্তু তাদের নির্বাচনী ইশিতারে স্পষ্টভাবেই উল্লেখ করে দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে। আমরা জানি যে বিএনপি যে ৫ বছরের ম্যান্ডেট বা সময়সীমা নিয়ে ক্ষমতায় আসছে, এই ৫ বছরের ভিতরে তারা অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবে। কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে চাই না বা সেই ধৈর্য আমাদের নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই পে স্কেল কার্যকর দেখতে চাই।
আমরা জানি যে আগামীকাল বা পরশু অর্থাৎ 15 তারিখের দিকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে বিএনপির কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চলে আসবে এবং নতুন মন্ত্রিপরিষদ সভা গঠিত হয়ে যাবে। তখনই আস্তে আস্তে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আমরা সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে যে সকল সংগঠন কাজ করে থাকে তারা কিন্তু তাদের লবিং ও কার্যক্রম শুরু করে দেবেন। কিভাবে রাজনৈতিক সরকারের সাথে ডিল করে বা আলোচনা করে এবং কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেখা করা যায় এবং সরকারি চাকরিজীবীদের দুঃখ দুর্দশা ও 7 দফা দাবির কথা জানানো যায়, সেই কার্যক্রম কিন্তু পুরোদমে শুরু হয়ে যাবে। আর আমরা বিভিন্ন সূত্র থেকে যতটুকু যা শুনতে পারছি বা ইনসাইডার নিউজের মাধ্যমে জানতে পারছি, বিএনপিও কিন্তু নীতিগতভাবে পে স্কেল দিতে চায়, কিন্তু তারা দায়িত্ব নিয়ে আগে দেখতে চায় যে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কী রয়েছে এবং কোষাগারের কী পরিস্থিতি রয়েছে, অর্থাৎ বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সুযোগ সুবিধা বা তহবিল রেখে গিয়েছেন।